আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বোটানি অষ্টম অধ্যায় তথা ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য দেখব এবং পরবর্তী অধ্যায়গুলোর যেই গুরুত্বপূর্ণ ছক আছে সেগুলো দেখব। তো কথা না বলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আমরা জানি ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে যে সকল টিস্যু বারবার বিভাজিত হয়, আর স্থায়ী টিস্যু যেগুলো বিভাজিত ভাজকের থেকে কম হয়, মানে পূর্ণ বিকশিত অবস্থায় থাকে, বিভাজিত হয় না এরকম। তাহলে কোষীয় অবস্থা আমরা দেখি যে এদের অপরিণত বিভাজনক্ষম, মানে বিভাজনের ক্ষমতা আছে, তারা হচ্ছে ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে পূর্ণ বিকশিত অবিভাজ্য, অর্থাৎ এদের কি নেই, বিভাজনের ক্ষমতা নেই এরকম। ভাজক টিস্যু সর্বদাই সজীব, ভাজক টিস্যু সর্বদাই সজীব, কিন্তু স্থায়ী টিস্যু কোষগুলো মৃত বা জীবিত, দুটাই হতে পারে। তাহলে সর্বদা সজীব হইতে হবে ভাজক টিস্যুকে অবশ্যই। এবং এর ভিতরে কি আছে, প্রোটোপ্লাজম আছে। আর আমাদের জীবনের ভৌত ভিত্তি হলো ভাজক, জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম যেহেতু ভাজক টিস্যুর মধ্যে আছে, তো সেহেতু এটা কি হবে, সজীব কোষ হবে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সজীবও হতে পারে, নির্জীবও হতে পারে। কোষ প্রাচীর পাতলা, অবশ্যই পাতলা হবে, কারণ স্থায়ী তো আর হয় নাই, এরা তো বারবার বিভাজিত হবে। এরা যদি প্রাচীর মোটা করে ফেলে তাহলে তো আর বিভাজিত হতে পারবে না, সে কারণে কোষ প্রাচীর অবশ্যই পাতলা হতে হবে। সেলুলোজ নির্মিত অবশ্যই কোষ প্রাচীর, সেলুলোজ, কোষ প্রাচীরের মূল উপাদানই হচ্ছে সেলুলোজ। এদেরও সেলুলোজ পেকটিন থাকবে। কোষ প্রাচীর স্থূল বা মোটা, এদের তো বিভাজিত হয় না, যার ফলে অবিভাজ্য বলেই এদের কোষ প্রাচীর স্থূল বা মোটা থাকে। সাইটোপ্লাজম বৃহৎ নিউক্লিয়াস থাকে, তবে কোনো কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর থাকে হচ্ছে যখন বর্জ্য পদার্থ জমা হবে। তা ভাজক টিস্যু তো বারবার বিভাজিত হয়, তো সেখানে তো বর্জ্য পদার্থ জমা হওয়ার সুযোগ নেই, যার ফলে কোষ গহ্বর থাকে না। কিন্তু এদের সাইটোপ্লাজমে বৃহৎ আকার কোষ গহ্বর থাকে এবং ক্ষুদ্র নিউক্লিয়াস থাকে। তাহলে এদের যেহেতু কোষ গহ্বরটা বড়, তাহলে নিউক্লিয়াস থাকবে ছোট। একটা কোষের ভিতরে তো নিউক্লিয়াস আর কোষ গহ্বর যদি বড় জায়গা নিয়ে হয়, তাহলে নিউক্লিয়াস কি ছোট হবে। আর যদি কোষ গহ্বর যদি নাই থাকে, তাহলে নিউক্লিয়াসটা বড় হবে, জায়গাটা বড় পাবে, এই আর কি। আর আন্তঃকোষীয় ফাঁক অবশ্যই এদের থাকবে, এদের থাকবে না। কেন থাকবে না? কারণ আন্তঃকোষীয় বা কোষের মধ্যকার ফাঁক থাকবে কীভাবে, এরা তো বারবার বিভাজিত হতে রয়েছে, এদের তো আন্তঃকোষীয় ফাঁক থাকার সুযোগ নেই। কিন্তু যারা স্থায়ী টিস্যু, তাদের কি, তারা তো স্থায়ী হয়ে গেছে, যার ফলে তাদের একটা স্ট্রাকচার চলে আসছে এবং দুটো কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে। এরকম একটা কোষ, এরকম একটা কোষ, আর এখানে মনে করেন এরকম একটা কোষ। তাহলে এই যে একটা আন্তঃকোষীয় ফাঁকা স্থান রয়েছে, আমি যদি অন্য কালি দিয়ে চিহ্নিত করি, যে এইটা, এই একটা, এই একটা টিস্যু। তাহলে এইখানে যে আন্তঃকোষীয় ফাঁক রয়ে গেছে, এই যে এইটা, এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি যে উৎপত্তির দিক থেকে প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণ হতে এবং সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে। তাহলে স্থায়ী টিস্যু হতে কিন্তু এক ধরনের ভাজক টিস্যু, অর্থাৎ সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে। আর প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণ হতে উৎপত্তি লাভ করে। আর স্থায়ী টিস্যু যেটা, সেটা ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে। সেটা গোলমেলে রাখতে পারে যে
ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে, আবার এই স্থায়ী টিস্যু ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে। অর্থাৎ ভাজক টিস্যু তো বিভাজন হতে 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 একসময় তারা স্থির হয়ে যায়, তখন তারা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তো সেটা বোঝাচ্ছে যে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু উৎপত্তি লাভ করে, আর সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে। অবস্থান বিভাজন হয় কোথায়? যেসব অঞ্চল বৃদ্ধিপ্রাপ্ত হয়, বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে ভাজক টিস্যু থাকবে, আর যে সকল অঞ্চল বৃদ্ধি পায় না, স্থায়ী হয়ে গেছে, সেসব স্থায়ী অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে। কাজ কি? অবিরাম বিভাজনের ফলে উদ্ভিদের বৃদ্ধির অঙ্গের বৃদ্ধি ঘটে, আর এখানে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, খাদ্য পরিবহন ও সঞ্চয় করে। যারা স্থায়ী টিস্যু, যেমন জাইলেম, ফ্লোয়েম, এরা কি যান্ত্রিক এবং পরিবহনে কাজ করে, খাদ্য পরিবহন ও সঞ্চয় করে, জল পরিবহন করে, তারপরে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। যারা আছে স্ক্লেরেনকাইমা, তারা যান্ত্রিক, তারা দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে। এরপর আমরা দেখো পত্ররন্ধ্র ও পানি, পত্ররন্ধ্র বা হাইডাথোড। স্টোমাটা ও হাইডাথোড খুবই গুরুত্বপূর্ণ। হাইডাথোড দিয়ে হচ্ছে পানি তরল আকারে বেরিয়ে যায়, এই তরল আকারে বেরিয়ে যায়, আর স্টোমাটা দিয়ে হচ্ছে জলীয় পদার্থে বাষ্পাকারে, বাষ্প, জলীয় বাষ্প আকারে বা বাষ্প আকারে নির্গত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে হাইডাথোড দিয়ে পানি বেরিয়ে যায় গাটেশন পদ্ধতিতে। গাটেশন গাটেশন পদ্ধতিতে তরল আকারে বেরিয়ে যায়, আর বাষ্প আকারে বেরিয়ে যায়, এটা হচ্ছে বাষ্পমোচন, বা আমরা বলি কি, আমরা বলি হচ্ছে প্রস্বেদন, প্রস্বেদন, প্রস্বেদন। আচ্ছা, তা হাইড্রোথোড থাকে কোন জায়গায়? কিনারে থাকে, ঊর্ধ্বক নিম্ন থাকে, এখানে লাগবে না। রক্ষীকরিত নিয়ন্ত্রিত, এও রক্ষীকরিত নিয়ন্ত্রিত হয় না। খনিজ লবণ পদার্থ থাকে না, এদের খনিজ লবণ ও জৈব পদার্থ থাকে। লাগবে হচ্ছে এইটা, এপিথেম কলা থাকে না, আর এদের এপিথেম কলা থাকে। তাহলে এখান থেকে লাগবে কি কি? তিনটা। একটা হলো পানি কি আকারে বেরিয়ে যায়। দুই নম্বর হচ্ছে দিনের বেলা পানি নির্গমন বেশি ঘটে কোথায়? স্টোমাটায়। রাতের বেলা পানি নির্গমন বেশি ঘটে। নির্গমন, এটা নিঃসরণ হয়, তরল আকারে নিঃসরণ হয়। এটা হলো হাইড্রোথোনের মাধ্যমে রাতে পানি বেশি নিঃসরণ হয়। আর এপিথেম কলা, যেটা এপিথেম টিস্যু, এটা স্টোমাটায় এপিথেম থাকে না, কিন্তু হাইড্রোথোরে এপিথেম থাকে। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, দুইটাই এক। ফ্লোয়েম হচ্ছে ফুড, ফুড, এফে ফ্লোয়েম, এফে ফুড, অর্থাৎ খাবার পরিবহন করে। আর জতে জাইলেম, জতে জল। ঠিক আছে, জল, তাহলে এরা আছে জল পরিবহন করে বা পানি পরিবহন করে। আর এদের যেই উপাদানগুলো আছে প্রায় সেম, মানে মিল আছে অনেকটা। ট্রাকিড, ট্রাকিয়া বা ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এরকম ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। আর ট্রাকিডের বদলে এখানে আছে সিভনল বা সিভ কোষ। এখানে ট্রাকিয়া বা ভেসেলের বদলে আছে সঙ্গী কোষ। আমরা জানি সিভনলের ভিতরে কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। সঙ্গী কোষের নিউক্লিয়াসের মাধ্যমে সিভ কোষ বা সিভনল, একটা নল, এই নলের ভিতরে যদি নিউক্লিয়াস থাকে, তাহলে পানি যাওয়া আসা, খাবার পরিবহন যেগুলো হয়, তা কি যাওয়া আসা করতে পারবে না। তো সেজন্য এইখানে কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। এর পাশে একটা কোষ থাকে সঙ্গী কোষ, সেখানে নিউক্লিয়াস থাকে। সঙ্গী কোষের যে নিউক্লিয়াস, তার মাধ্যমে এই সিভ কোষ নিয়ন্ত্রিত হয়, এই আর কি কথা। আর এখানে আছে মৃত বা জীবিত উপাদানের মধ্যে জাইলেমে একমাত্র জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা।
প্যারেন্টরা কি জীবিত, আর ফ্লোয়েমের মধ্যে সবাই জীবিত, শুধু একমাত্র মৃত উপাদান হচ্ছে ফাইবার। ফাইবার বা তন্তু সর্বদাই এদের কি, এরা সর্বদাই হলো প্রোটোপ্লাজম বিহীন হয়, যার ফলে এরা মৃত। কাজ কি, জাইলেম টিস্যু উদ্ভিদ গঠনের কাঠামো গঠন করে, খাদ্য পানি পরিবহন করে এবং দৃঢ়তা প্রদান করে। আর ফ্লোয়েম টিস্যু একই রকম, পাতা খাদ্য সবুজ অংশের সংযোগ খাবার। তারপরে যেটা প্রথমে বললাম, জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, এখানে। এটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে স্ক্লেরোল প্রোটিন দ্বারা তৈরি হয়। স্ক্লেরেনকাইমা যেটা, সেটা হচ্ছে দেহের দৃঢ়তা প্রদান করে। প্যারেনকাইমা এটা আমরা দেখছি যে জাইলেম প্যারেনকাইমা জাইলেমের একমাত্র জীবিত সদস্য বা জীবিত উপাদান। আচ্ছা, প্যারেনকাইমার ক্ষেত্রে কি হয়, প্যারেনকাইমা হচ্ছে সজীব কোষগুচ্ছ দ্বারা প্যারেনকাইমা টিস্যু গঠিত। কোলেনকাইমা সজীব কোষগুচ্ছ, আর এটা হচ্ছে মৃত কোষগুচ্ছ। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো, স্ক্লেরেনকাইমা যেহেতু বাইরের স্তর আবরণ তৈরি করে, মৃত হবে, আর অন্য দুটো অবশ্যই সজীব হবে। প্যারেনকাইমা নমনীয়, পাতলা ও সমান পুরু। কোষপ্রাচীর কম নমনীয়, লিগনিনবিহীন, অসম, এগুলো লাগবে না এত। পাতা ও কাণ্ডের প্রচুর ক্লোরোপ্লাস্ট ও কোষ গহ্বর থাকে। এদের কি, পাতা ও কাণ্ডে প্রচুর ক্লোরোপ্লাস্ট ও কোষ গহ্বর থাকে, এদের অল্প থাকে। এদের কি থাকে, অল্প থাকে, এদের থাকে না। ক্লোরোপ্লাস্ট থাকে না কাদের, এটা মনে রাখা রাখবে যে ক্লোরোপ্লাস্ট থাকে না স্ক্লেরেনকাইমায় ক্লোরোপ্লাস্ট থাকে না। আন্তঃকোষীয় ফাঁক অবশ্যই, এদের আন্তঃকোষীয় ফাঁক অবশ্যই আছে, এদের থাকে না, এদের থাকে না। প্যারেনকাইমার প্রধান কাজ কি, খাদ্য তৈরি ও সঞ্চয়। কোলেনকাইমা খাদ্য তৈরি, সঞ্চয় এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে টিস্যুর কাজ। আর এর কাজও সেম, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা। কাণ্ড ও মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য, এইটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের এইটা লাগবে না, ঠিক আছে, যেটা আমরা এর আগে পড়লাম এইটা টোটালি লাগবে না। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, প্যারেনকাইমা সজীব, এটা মনে রাখতে হবে। কোলেনকাইমা সজীব, এটা মনে রাখতে হবে। আর আন্তঃকোষের ফাঁক বিদ্যমান হলো প্যারেনকাইমায়, এটা মনে রাখতে হবে। এবং ক্লোরোপ্লাস্ট থাকে না স্ক্লেরেনকাইমায়। এই কয়টা তথ্য মনে রাখলে হবে। কাণ্ড মূলের অন্তর্গঠনের মধ্যে আছে কি কি, কাণ্ড মূলের অন্তর্গঠনের মধ্যে আছে হলো কিউটিকল। এপিডার্মিসের বাইরে কিউটিকল বিদ্যমান থাকে। এপিব্লেমা, মূলে থাকে হচ্ছে এপিব্লেমা, এপিডার্মিস নয়, এপিব্লেমা বাইরে কিউটিকল বিদ্যমান থাকে না। রোম, কাণ্ডরোম এককোষী ও বহুকোষী। আর মূলরোম যেটা, সেটা সর্বদাই এককোষী। মূলরোম এককোষী, মূলরোম অলওয়েজ এককোষী, মূলরোম এককোষী। মূলের অন্তর্গঠনে মূলরোম এককোষী, আর কাণ্ডের অন্তর্গঠনে কাণ্ডরোম বহুকোষী, অথবা এককোষী হইতে পারে। তবে মূলরোম যে এককোষী, এটা মনে রাখা লাগবে। সব থেকে গুরুত্বপূর্ণ এটা। হাইপোডার্মিস আর ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ফিতা। কর্টেক্সে হাইপোডার্মিস থাকে কিসের, কাণ্ডের অন্তর্গঠনে। কাণ্ডের অন্তর্গঠনে হাইপোডার্মিস থাকে, মূলের অন্তর্গঠনে হাইপোডার্মিস থাকে না। কোথায়, কর্টেক্সে হাইপোডার্মিস থাকে, আর একটা কর্টেক্সে হাইপোডার্মিস থাকে না।
এন্ডোডার্মিস বা অন্তত্বক, হাইপোডার্মিস কিন্তু অধোতক, কিন্তু অধোতক, অধোতক, হাইপোডার্মিস। আর এন্ডোডার্মিস মানে হচ্ছে অন্তত্বক, অন্তত্বক। তাহলে এন্ডোডার্মিস মানে হচ্ছে অন্তত্বক, হাইপোডার্মিস মানে হলো অধোতক, অধোতক এবং অন্তত্বক। অন্তত্বকে ক্যাসপিয়ান স্ট্রিপ বা ক্যাসপিয়ান ফিতা থাকে না, আর এদের ক্যাসপিয়ান ফিতা থাকে। আমরা দুইটা কথা বললাম, এখান থেকে মনে রাখতে হবে বেশি করে যে কাণ্ডের গঠনে হাইপোডার্মিস থাকে, কাণ্ডের কর্টেক্সে হাইপোডার্মিস থাকে, কাণ্ডে অধোতক থাকে, কিন্তু মূলে অধোতক থাকে না। কাণ্ডে ক্যাসপিয়ান স্ট্রিপ, কারণ ক্যাসপিয়ান স্ট্রিপ কই থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে হলো, এটা কিন্তু পরীক্ষায় আসে, ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে হচ্ছে অন্তত্বকে, তথা এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসে থাকে হলো ক্যাসপিয়ান স্ট্রিপ বা ক্যাসপিয়ান ফিতা। এন্ডোডার্মিস, কাণ্ডের গঠনে এন্ডোডার্মিস বা অধোতকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে না, ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে না, কিন্তু মূলে এন্ডোডার্মিসে ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে। মোট কথা মূলে এন্ডোডার্মিস আছে, কিন্তু হাইপোডার্মিস তো নাই। আর এদেরও তো হাইপোডার্মিস থাকে না, থাকে, কিন্তু আমি সহজে বুঝাই দিই একটা জিনিস দেখেন, কাণ্ডে হাইপোডার্মিস আছে কিন্তু মূলে হাইপোডার্মিস নাই। তাহলে কাণ্ডে আমরা দুইটা হাইপোডার্মিসও পাইলাম, এন্ডোডার্মিসও পাইলাম, কিন্তু মূলে শুধুমাত্র এন্ডোডার্মিস পাইলাম। তাহলে আমার তো দুইটা উপাদান থাকা লাগবে, সেক্ষেত্রে আমি আরেকটা উপাদান ধরে নেব, ক্যাসপিয়ান স্ট্রিপ আছে। আর এর যেহেতু দুইটা উপাদান পাই গেছে, হাইপোডার্মিস এবং এন্ডোডার্মিস, তাহলে এর ক্যাসপিয়ান ফিতা দিয়ে আমি কি করব? লাগবে না। তাহলে কাণ্ডের অন্তর্গঠনে অধোতক থাকে, অন্ততক থাকে, ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে না। আর মূলের অন্তর্গঠনে হাইপোডার্মিস থাকে না, এন্ডোডার্মিস এবং ক্যাসপিয়ান স্ট্রিপ থাকে। এইটাই মনে রাখা লাগবে। বারবার বললাম, এইখান থেকে কোশ্চেন আসে। পরিচক্র বা পেরিসাইকেল, পেরিসাইকেল থাকে হলো মূলের অন্তর্গঠনে, আর কাণ্ডের অন্তর্গঠনে থাকতে পারে, নাও থাকতে পারে, লাগবে না। ভাস্কুলার বান্ডল সংযুক্ত অরীয়, মূল মানেই অরীয়, মূলের অন্তর্গঠনে ভাস্কুলার বান্ডল যদি বলে অবশ্যই অরীয়, মূল থাকলে সেটা যে কোনো মূল হোক, একবীজপত্রী হোক, দ্বিবীজপত্রী হোক, সকল মূলেই অরীয়, সকল মূলেই ভাস্কুলার বান্ডল অরীয়। আর কাণ্ডে সংযুক্ত, কাণ্ডে সংযুক্ত। এখানে মেটাজাইলেম মধ্যখানে, মেটাজাইলেম মূলে, মেটাজাইলেম মধ্যে, এভাবে মনে রাখি যে ম ম ম ম ম ম, মূলে মেটাজাইলেম মধ্যে, মূলে মেটাজাইলেম মধ্যে, মূলে মেটাজাইলেম মধ্যে, মূলে মেটাজাইলেম কোথায়? মধ্যে। তাহলে যদি মূলে মেটাজাইলেম মধ্যে থাকে, তাহলে কাণ্ডের ক্ষেত্রে কি হবে? মেটাজাইলেম পরিধির দিকে থাকবে, মেটাজাইলেম পরিধির দিকে থাকবে, আর মূলের মানে মধ্যের দিকে থাকবে কি? প্রোটোজাইলেম, আর এর প্রোটোজাইলেম পরিধির দিকে। তাহলে মূলের মেটাজাইলেম মধ্যে, প্রোটোজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে, আর মেটাজাইলেম মধ্যে। আচ্ছা, দ্বিবীজপত্রী ও একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন।
এখান থেকে মনে রাখতে হবে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী যে মূল যে উদ্ভিদের মূল অরীয় অরীয় দুইটা অরীয়। এখন খেয়াল রাখার বিষয় হচ্ছে যে ভাস্কুলার বান্ডল 2 থেকে 4 দেখলেই দ্বিবীজপত্রী এবং 6 অলওয়েজ 6টাই থাকবে, সবসময় 6টাই থাকবে একবীজপত্রী উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল সংখ্যা 6 এর অধিক, 6 এর অধিক। 2 থেকে 4 থাকলেই আমরা দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী 2, এখানে তো বলে দিচ্ছে 2, সেই 2 থেকে 4 হবে এখানে। ভেসেল গহ্বর গোলাকার ডিম্বাকার লাগবে না, মূলে ক্যাম্বিয়াম সৃষ্টি হয় না, লাগবে না। পেরিসাইকেল থেকে কেবল পার্শ্বম সৃষ্টি হয়, পেরিসাইকেল থেকে ভাজক টিস্যুর সৃষ্টি, এতে গণবৃদ্ধি ঘটে, এতে গণবৃদ্ধি ঘটে না, ও লাগবে না। কাণ্ডের পার্থক্য আমাদের দেখব। কাণ্ডের পার্থক্য আমাদের আগেই বলে আসছে কি যে কর্টেক্সে হাইপোডার্মিস, সাধারণ কর্টেক্সে এন্ডোডার্মিস বিভক্ত। আচ্ছা এটা লাগবে না, পরিচক্রটা লাগবে। কাণ্ডে পরিচক্র উপস্থিত আমরা এখানে দেখছি, বিদ্যমান এবং একস্তরী এখানে অনুপস্থিত বা বহুস্তরী। যদি থাকে, কাণ্ডের ক্ষেত্রে আমরা অনুপস্থিত দেখছিলাম, তবে থাকলেও বহু স্তর, তাহলে এক্ষেত্রে পরিচক্র অনুপস্থিত, এখানে দ্বিবীজপত্রী কাণ্ডে পরিচক্র উপস্থিত। জাইলেম টিস্যু ওয়াই অথবা ভি আকারে সজ্জিত থাকে। আর গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত আকারে ছড়ানো থাকে ভাস্কুলার বান্ডল। অসংখ্য সমপার্শ্বীয় বদ্ধ, আমরা জানি বদ্ধ একা, আমরা পড়ছিলাম এভাবে। মুক্ত নদী নতে হচ্ছে নগ্নবীজি এবং দ্বিতে দ্বিবীজপত্রী কাণ্ড, আর বদ্ধ একা মানে বদ্ধ থাকে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে। তো আমাদের অষ্টম অধ্যায় এখানে শেষ হলো, আমরা নবম অধ্যায়ে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আমরা নবম অধ্যায় খুবই ভালোভাবে শুরু করব, অনেক পড়া আছে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।